হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলম সোন হাউস এই ছোট গল্পটি আলোচনা করব। যিনি লিখেছেন তার নাম হচ্ছে দিব্যেন্দু পালিত। তো দিব্যেন্দু পালিতের লেখা আলম সোন হাউস যখন আমরা পড়ব, এই গল্পের মধ্যে যে ক্যারেক্টারগুলোকে আমরা পাব সেগুলি হলো আলম, যিনি এই গল্পের মূল চরিত্র। আমরা পাবো রাকাকে, আমরা পাবো ফিরোজকে, স্নেহ মাসিমা, অনন্ত শেখর, ডক্টর গুপ্ত, আরও কয়েকটি এখানের চরিত্র। তো আলমকে কেন্দ্র করে গল্প আবর্তিত হবে এবং সেই সঙ্গে রাকাও আছে। আলম আর রাকা এদের দুষ্টু মিষ্টি যে প্রেম কাহিনী সেটি কিন্তু আমরা এই গল্পের মধ্যে পাব। কিন্তু মূল সুর প্রেমের থেকেও আমার মনে হয়েছে পড়তে গিয়ে বিরহই এখানে বেশি। এবং পার্টিশান লিটারেচারের মধ্যে যেহেতু আলম সোন হাউস নামক এই গল্পটি ইনক্লুডেড, তো স্বাভাবিকভাবেই দেশ ভাগের যে যন্ত্রণা, দেশ ভাগের যে স্মৃতি, দেশ ভাগের যে ট্র্যাজেডি, যেটি উভয় দেশ ভারত বা পাকিস্তান বা বাংলাদেশ সমস্ত মানুষদেরকে যেরকমভাবে সমস্যায় ফেলেছে, সে কথাগুলোও কিন্তু এই গল্পের মধ্যে ছোঁয়া আমরা হিসেবে পাব। তো চলো আমরা মূল গল্পে আসি। গল্প যখন শুরু হচ্ছে তখন আমরা দেখছি বাংলাদেশ থেকে বিমানে করে ফিরোজ আর আলম ভারতবর্ষে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা রওনা হয়েছে কেন না, তারা রওনা হয়েছে কলকাতার মধ্যে একটি সেমিনারে লেকচার দেওয়ার জন্য। কিন্তু এই আলম, যিনি কলকাতাতে এসছেন 3 বছর আগে পর্যন্ত যিনি কলকাতাতে ছিলেন, তিনি আসলে এই কলকাতারই বাসিন্দা। কিন্তু 3 বছর আগে তার পরিবার, তার বাবা বা বাড়ির অন্যান্য সদস্যরা তারা কিন্তু ঢাকাতে চলে যেতে বাধ্য হয়। তো পুরো গল্প যখন আমরা পড়ব দেখব গল্পের মধ্যে বেশিরভাগ স্মৃতিচারণা করা হয়েছে এবং স্মৃতিচারণার মধ্য দিয়ে গল্পটি কিন্তু আস্তে আস্তে করে লেখক সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো আলম তিনি বিমানে করে কলকাতায় ফিরছেন। কলকাতায় ফেরার কারণ বা কলকাতায় আসার কারণ শুধুমাত্র কিন্তু সেমিনারে তার লেকচার দেওয়া নয় বা সেমিনারে পার্টিসিপেট করাটাই উদ্দেশ্য নয়। সেই সঙ্গে আরও একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, রাকার প্রসঙ্গ, যেটা না থাকলে আমার এই গল্পটি কিন্তু অসমাপ্ত থাকবে। তো রাকা সঙ্গে দেখা করাও কিন্তু আলমের উদ্দেশ্য। তো আমার তো মনে হয়েছে সেমিনারে পার্টিসিপেট করার থেকে রাকার সঙ্গে দেখা করাটা আলমের বেশি প্রয়োজন। তো গল্প যখন আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাবে, আমরা দেখব স্মৃতিচারণার মধ্য দিয়ে অতীতের যে গল্পগুলো, অতীতের যে কাহিনীগুলো টুকরো টুকরো কোলাজের মতো আমাদের সামনে উপস্থিত হবে, যার মধ্য দিয়ে অতীত সম্পর্কে একটি সম্যক ধারণা পাবো বা গল্পটাকে আমরা কমপ্লিট হিসেবে আমরা পাবো। তো আলম যখন বিমানে করে ফিরছে, কলকাতাতে আসছে যখন, তখন তার সঙ্গে আছে ফিরোজ। ফিরোজ আলমের বন্ধু। আলমের ওই স্মৃতিগুলো থেকে আস্তে আস্তে করে আমরা জানতে পারবো আলম কলকাতাতে কোথায় থাকতেন, কীরকমভাবে থাকতেন, আলমের পরিবারে কে কে ছিলেন, ইত্যাদি ইত্যাদি। আলম আর ফিরোজের মধ্যে যে কনভারসেশন দেখানো হয়েছে তার মধ্য থেকে ভারত ভাগ এবং ভারত ভাগকে কেন্দ্র করে জনগণের মধ্যে যে বিভিন্ন রকম মানসিকতা, সম্প্রীতির মানসিকতা বা সম্প্রীতির বিপক্ষে মানসিকতা, আমরা সেই সম্পর্কে অ্যাঙ্গেল, সেই সম্পর্কে আমরা দৃষ্টিভঙ্গি আমরা পাবো। ফিরোজ ক্যারেক্টারকে দেওয়া হয়েছে যে অ্যাঙ্গেল থেকে, আলমকে কিছুটা মডেস্ট, কিছুটা লিবারেল ভাবে দেখানো হয়েছে, কিন্তু ফিরোজকে দেখানো হয়েছে অনেক বেশি কট্টর বা বাস্তববাদী কোনো কনসেপশন তুলে ধরার জন্য। তো এই আলম, তার পরিবার কলকাতায় তারা একটা সময় ছিলেন। তো দেশ ভাগের পর আমরা জানি যারা মুসলিম সম্প্রদায়ের এক শ্রেণীর মানুষ, তারা কি করলেন, অনেকেই মনে করলেন যে দেশ ভাগের পর এই দেশে বোধহয় বাংলাদেশে চলে যাওয়া বা পূর্ব পাকিস্তান যেটাকে আমরা বলছি, সেই দেশে বোধহয় চলে গেলে তারা বেশি সুরক্ষিত থাকবে। এরকমভাবে এক শ্রেণীর মুসলমান তারা কি করলেন, তারা বাংলাদেশে চলে গেলেন। তাদের মনে হলো যে ওই দেশ বেশি নিরাপদ হবে। আবার উল্টো দিকে হিন্দুদেরও একটি অংশ তারা মনে করলেন
যে দেশ ভাগের পর ভারতে চলে আসাটাই বোধহয় নিরাপদ হবে, ভারতই বোধহয় তাদের জন্য সুরক্ষিত কোনো জায়গা, তারাও কিন্তু চলে গেলেন। তো স্বাভাবিকভাবে দেশ ভাগের যে যন্ত্রণা হিন্দু বা মুসলমান উভয় পক্ষ যেরকমভাবে তারা ট্র্যাজেডির মধ্যে পড়েছিলেন সেটা আমরা সকলেই জানি। তো আলমের পরিবারও ঠিক একই রকমভাবে কলকাতায় থাকতেন, আর রাকার পরিবার তারা কিন্তু থাকতেন কোথায়? তারা কিন্তু অ্যাকচুয়ালি থাকতেন ঢাকাতে, ঢাকার ধানমন্ডি নামক একটি জায়গাতে তারা থাকতেন। কিন্তু আলমের বাবা বাই প্রফেশন ডাক্তার ছিলেন, ওখানে ডক্টর গুপ্ত ছিলেন, তিনিও ডাক্তার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন মানুষের মনোভাব বদলাতে থাকলো, খুব দুঃখজনকভাবে আমরা দেখলাম ডক্টর গুপ্ত তার কাছে একটি সময় হিন্দু মুসলমান সম্প্রদায় নির্বিশেষে সমস্ত মানুষ, সমস্ত রোগীরা যেরকমভাবে ওষুধ খেয়ে সেরেছেন, সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে দেখা গেল হিন্দুদের সংখ্যা ঠিক থাকলো, কিন্তু মুসলিম যারা পেশেন্ট তারা কিন্তু আস্তে আস্তে ডক্টর গুপ্তর কাছে আসলেন না। একই রকম দুঃখজনকভাবে আমরা দেখলাম আলমের বাবা, তার কাছে কিন্তু হিন্দু পেশেন্ট কমতে থাকলো, আর মুসলিম পেশেন্টরাই আসলেন। হিন্দু পেশেন্টদের আবার মনে হলো বোধহয় এই আলমের বাবার কাছে বোধহয় ওষুধ খেলে বোধহয় ঠিকঠাক করে ট্রিটমেন্ট বোধহয় হবে না, খুব প্যাথেটিক দিকে আমরা জানি, এরকম ভাবনাগুলো থাকা উচিত নয়। তো যাই হোক, আস্তে আস্তে করে আলমের বাবা কিন্তু নিজেকেও বিচ্ছিন্ন ভাবলেন এই মেনল্যান্ড থেকে। তার মনে হয়েছে বোধহয় এই দেশে তার নয়, বা এই দেশের জন্য তার আর সেই টান বোধহয় কোনো একটি জায়গাতে গিয়ে কম থাকতে, তার বোধহয় মনে হয়েছে ওই বাংলাদেশে গেলেই বোধহয় তিনি সুরক্ষিত থাকবেন। যেরকমভাবে অনন্ত শেখর বাংলাদেশে থাকতেন, তিনিও কিন্তু একই রকমভাবে ভারতে আসতে চাইছিলেন, সেম ফিলিংস তিনিও কিন্তু ওই বাংলাদেশের ওই ধানমন্ডিতে কিন্তু কোনো রকমভাবে একাত্ম আর ফিল করলেন না। কিন্তু হঠাৎ করে খবর পেলাম আমরা, অর্থাৎ আমরা বলছি আলমের বাবার কথা বলছি, তো আলমের বাবা খবর পেলেন যে ধানমন্ডিতে ওই অনন্ত শেখর রাকার বাবার যিনি থাকতেন তিনি কিন্তু আর ওখানে থাকছেন না, তিনি কিন্তু এখানেই থাকতে চাইছেন। ওখানে যে সমস্ত প্রপার্টি সে সমস্ত কিন্তু এমনি পড়ে আছে, তো চাইলে আলমের বাবা সেই প্রপার্টি ট্রান্সফার করতে পারে, অর্থাৎ কলকাতা থেকে আলমের বাবা চলে যাবেন ঢাকাতে, ধানমন্ডিতে, আর ধানমন্ডি থেকে তো অলরেডি তারা রেডিই আছেন, তারা রাকার বাবা এই জায়গাতে চলে আসতেন। তো এই জায়গাতে মধ্যস্থতা করলেন কে? এই জায়গাতে মধ্যস্থতা করলেন ডক্টর গুপ্ত। ডক্টর গুপ্ত আর আলমের বাবা দুজন, তারা কিন্তু দুজনকে চিনতেন, প্রথম থেকে তাদের মধ্যে সম্পর্ক ভালো আছে। তো ডক্টর গুপ্তের মধ্যস্থতাতে আমরা দেখলাম আলমের বাবা আর রাকার বাবা এরা কিন্তু নিজেদের সম্পত্তি ট্রান্সফার করলেন, অর্থাৎ ডক্টর গুপ্ত চলে এলেন কোথায়? ইন্ডিয়াতে, আর আলমের বাবা তার পরিবার নিয়ে চলে গেলেন কোথায়? বাংলাদেশ, ধানমন্ডিতে। কিন্তু সম্পত্তি যখন ট্রান্সফার হয়, আলম তিনি পড়াশোনা করতেন, মাস্টার ডিগ্রি করছেন কলকাতাতে। তো অনন্ত শেখর, বা যাকে আমরা এই গল্পে মেসোমশাই হিসেবে আমরা জানবো, সেই মেসোমশাই তিনি কিন্তু প্রস্তাব দিলেন যে না, যেহেতু আলমের পড়াশোনা এখনও শেষ হয়নি, পড়াশোনা এখানে তিনি করতেও চাইছেন, আলমের পরিবারও চাইছে এখানে পড়াশোনা করুক, তো সেক্ষেত্রে বাইরে কোথাও মেস ভাড়া বা হস্টেল ভাড়া নিয়ে বা বাড়ি ভাড়া নিয়ে কেন থাকবে? তার থেকে এই বাড়িটাকে তুমি তোমার নিজের মতো মনে করো, তুমি এই বাড়িতে থাকো, পড়াশোনা করো, তো পড়াশোনা শেষ তুমি এখান থেকেই করবে, নিজের বাড়ি হিসেবেই ধরে নাও। তো আমার ছেলে শ্রীমন্ত আছে, রাকা আছে, তারা যদি এই বাড়িতে মানুষ হয়, তুমি বা মানুষ হবে না কেন? কিছুদিন আগে তো খাতা কলমে এই বাড়িটা তোমারই ছিল বা তোমাদের ছিল, তো তুমি এখানে থাকো, এরকম একটি প্রস্তাব অনন্ত শেখের তরফ থেকে এলো। তো এই জায়গা থেকে আলমের বাবা যথেষ্ট হালকা ফিল করলেন, তিনি তার ছেলের জন্য নিরাপদ আশ্রয় পেলেন ভেবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখানে আলমের পড়াশুনো শেষ হবে, এবং একটি সময় যখন সে খবর পাবে বাবা অসুস্থ বা বাবার পারিবারিক যে সমস্যা যেগুলো থাকে আস্তে আস্তে করে তাকে কী করবে, গ্রাস করবে, তিনি কিন্তু বাধ্য হবেন ওই বাবার কারণে ফিরে যেতে। কোথায়? ওই বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে যাওয়ার আগে যে কতগুলি ঘটনা ঘটেছিল, যেগুলো আমরা গল্পের মধ্যে ফ্ল্যাশব্যাকের মধ্যে পাবো আমরা, সেটা যদি একটু মনে রাখি সুবিধে হয়, তো গল্প বড় পড়ে দেখবে ভালো লাগবে। তো সেখানে আমরা পড়লে জানবো যে এখানে থাকাকালীন রাকার সঙ্গে আলমের একটি ভালো লাগার সম্পর্ক গড়ে উঠবে, এরকম ওখানে বলা হয়েছে। যখন ওখানে কোনো একটি রায়ট লেগেছে, বাইরে কোথাও হয়তো কারো বাড়ি পোড়ানো হচ্ছে বা কাউকে হয়তো খুন করা হচ্ছে, যিনি খুন হচ্ছেন তার ক্রন্দন, তার যে
কান্নাকাটি, তার যে চিৎকার, বা যারা হত্যা করছেন তাদের যে চিৎকার, পাশবিক যে চিৎকার, যাই হোক সেরকম একটি অবস্থাতেও আমরা দেখছি শাড়ি পরেছেন রাকা, তো শাড়িতে তাকে কেমন লাগছে এই নিয়ে কিন্তু একটি আলোচনা ওখানে আছে, আমরা দেখব। দ্যাট মিনস তাদের মধ্যে কোথাও যে একটি ভালো লাগা বা ভালোবাসার যে সম্পর্ক গড়ে উঠেছে, সে লেখক ওখানে খুব সূক্ষ্মভাবে কিন্তু দেখিয়েছেন। কিন্তু সেই সঙ্গে আমাদের মনে রাখতে হবে কোন প্রেক্ষাপটে কিন্তু এই ভালোবাসার এই তুলিটি তিনি টান দিলেন, সেটি কিন্তু মনে রাখতে হবে। তো এই যে সম্পর্ক গড়ে উঠল, সেই সম্পর্কটি কিন্তু তার পূর্ণতা পাবে কি, সেটার জন্য গল্পের শেষ আমাদের অপেক্ষা করতেই হবে। তো যাই হোক, তো আলম তো চলে গেলেন। তিনি কোথায় গেলেন? আলম গেলেন বাংলাদেশে। কিন্তু ওখানে যাওয়ার পরেও যখন রাকার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, বিভিন্ন সময় যখন তিনি চিঠি লিখছেন, তো আলম কিন্তু ঠিকঠাক করে যোগাযোগ করতে পারল না। কারণ আমরা দেখছি চিঠির রিপ্লাই ঠিক সময়ে তিনি পাচ্ছেন না, আর পেলেও সেই চিঠির রিপ্লাই বোধহয় রাকার তরফ থেকে নয়। কিন্তু ওই যে বলে না যে অনেক সময় আমাদের মাথা বা বুদ্ধি আমাদের বলছে না এটা ঠিক নয়, বা এটা বোধহয় এরকমই, কিন্তু অনেক সময় মন কিন্তু মানতে চায় না, বোধহয় এটাই ঠিক, বা এটা বোধহয় ঠিক নয়। তো রাকার প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসার জায়গা থেকে তার কিন্তু মন কোনো অবস্থাতে এটা মানতে রাজি ছিল না যে রাকা তাকে এখন আর ভালোবাসে না, বা রাকা আর তার মধ্যে যে ভালোবাসার সম্পর্ক ছিল সেটি কোথাও গিয়ে তানপুরার তারটি কেটে গিয়েছে। কখনো তিনি এটা এরকম ভাবছেন না। তো যাই হোক, রাকা সঙ্গে দেখা করার উদ্দেশ্য নিয়ে তিনি বিমানে আসছেন। বিমান যখন ভারতের মাটি যখন ছুঁলো, কলকাতাতে যখন নেতাজি সুভাষ বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এলো, তো আমরা তারপর ফিরোজ একটি জায়গাতে থাকবে, এবং আলম আগে থেকে সেরকম কথা বলাই হয়েছিল যে আলম কিন্তু দেখা করতে আসবে কোথায় না, ওই মাসিমার বাড়িতে, স্নেহা মাসিমা বা আলমের নিজের বাড়ি যেটিকে আমরা বলছি। কিন্তু নিজের বাড়ি আর এই মুহূর্তে নেই, কারণ নিজের বাড়ি ছিল একটি সময়, এই বাড়িটি হস্তান্তর করার আগে পর্যন্ত অনন্ত শেখরকে। তো অনেক আশা নিয়ে আলম কিন্তু আসছে কোথায়, ওই রাকার বাড়ি বা নিজের বাড়ি, যাই বলি না কেন আমরা। কিন্তু সেই রাস্তার মধ্য দিয়ে যখন আসছে, সেই রাস্তার দুদিকের যে পরিবেশ, দুদিকের যে কনস্ট্রাকশান, সেগুলি কতটা পরিবর্তন হয়েছে, আগে কীরকম ছিল এটাকে ভেবে তিনি নস্টালজিক হচ্ছেন। ড্রাইভারকে তিনি বলছেন একটু আস্তে করে চালাবে গাড়িটা, যাতে আমি আমার বাড়িটিকে চিনতে পারি, কারণ পরিবর্তন অনেক হয়েছে রাস্তার দুপাশে। কিন্তু এর মধ্যেও তিনি বাড়িটিকে চিনতে পারলেন, ওখানে থামলেন। কিন্তু নস্টালজিক ব্যাপার, ওখানে যে গাছটির কথা বলা আছে, কাঠচাপা গাছটির কথা, তার যে সুগন্ধ যে পরিবেশটিকে মাতিয়ে রাখতো, যেটি ওখানে একটা অন্যরকম এফেক্ট দিচ্ছে গল্পটিকে, সেই গাছটি আমরা ওখানে দেখতে পাচ্ছি না। তো সেই গাছটি না থাকার একটা অন্য কোথাও একটা শূন্যতার মধ্যে সৃষ্টি করে। তার বাড়ির যে কনস্ট্রাকশান, স্বাভাবিকভাবেই সেটি হস্তান্তরিত হওয়ার পর কিছুটা চেঞ্জ হয়েছে। যে বাড়ি আগে ছিল আলমের বাড়ি, সেই বাড়ি কি আদৌ এখন আলমের বাড়ি? কোথাও গিয়ে আলমের এটি কিন্তু বোধ হচ্ছে। তো যাই হোক, আলম আগে থেকে জানিয়ে রেখেছিল স্নেহ মাসিমাদের যে তিনি কোন সময় আসছেন, কিভাবে আসছেন, কোন ফ্লাইট বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু জানিয়েছিলেন। তো সেই জায়গাতে এক্সপেক্টেড যে স্নেহ মাসিমারা তাকে তার জন্য ওয়েট করবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন, তাকে ওয়ার্মলি উইশ করবেন বা ওয়েলকাম করবেন, এই বিষয়গুলো। কিন্তু দেখলাম যখন তিনি এলেন এই বাড়িতে, সেই জায়গাতে স্নেহ মাসি বা অনন্ত শেখর বোধহয় প্রস্তুত ছিলেন না। ওয়েলকাম করা তো পরের কথা, তারা খাচ্ছিলেন, ওই এঁটো হাতেই কিন্তু বললেন ও তুমি এসছো, ইত্যাদি ইত্যাদি, এরকম একটি ভাবনা। তো সেক্ষেত্রে এটা বোধহয় বলার কোনো অবকাশ থাকে না যে এই জায়গাতে আলমের উপস্থিতিটা বোধহয় খুব একটা প্রত্যাশিত ছিল না। তারা কোথাও চাইছিলেন আলম না আসুক। আর আলমের আশাটা যদি স্নেহ মাসিমার কাছে বা অনন্ত শেখরের কাছে এক্সপেক্টেড হতো, তাহলে আমার তো মনে হয় তিনি খাবার টেলে অপেক্ষা করতেন কখন আলম আসবে, আর আলম এসে একই সঙ্গে লাঞ্চটা করবে। তো যাই হোক, আলমের উপস্থিতি এই জায়গাতে তাদের ভিতর থেকে তারা খুব একটা অ্যাকসেপ্ট করেছে না, আর উল্টো দিকে আলমও নিজেকে এই জায়গাতে অনেকটা অবাঞ্ছিত মনে করছে। কিন্তু এখানে আসার পর যেরকমভাবেই তাকে স্নান করতে বলা হোক না কেন, তো দুপুরে লাঞ্চ করতে বলার কোনো প্রশ্ন নেই, বরং তাকে স্ন্যাক্স বা টি এরকম বোধহয় অফার করলে বোধহয় ভালো তাদের মনে হচ্ছে। তো এইরকম ব্যাপারগুলো কিন্তু খুবই ছোটোখাটো মনে হতে পারে, কিন্তু এগুলো কোথাও গিয়ে দুটো মানুষের মধ্যে বা দুটো পরিবারের মধ্যে বা দুটো দেশের মধ্যে যে বন্ধন, সেই বন্ধনটা বোধহয় আগের মতো নেই। এই জিনিসটাকে প্রকট করে
এবং তাকে হয়তো স্নান করতে বলা হচ্ছে, কিন্তু তার মধ্যেও বোধহয় কোথাও একটা দূরত্ব একটা রয়েই যায়। তো এই কথা ওই কথা বিভিন্ন রকমভাবে কথার মধ্য দিয়ে কিন্তু জানতে চাওয়া হচ্ছে আলমের কাছে যে বাবা তুমি কখন যাচ্ছ বা কবে যাচ্ছ। আপাতত মনে হতেই পারে যেন ফর্মালিটির দিক দিয়ে হয়তো এমনি অন্যরকম কিছু বলতে চাচ্ছেন, কিন্তু না, আসলে স্নেহা মাসিমা জানতেই চাচ্ছেন কিভাবে এই আলমের কাছ থেকে তিনি নিষ্কৃতি পাবেন বা তার পরিবার নিষ্কৃতি পাবেন। কারণ তাদের মধ্যে বাধা কিন্তু দুটো ধর্ম, তারা ডিফারেন্ট কমিউনিটি থেকে বিলং করেন, আলম এবং রাকা, অর্থাৎ তাদের মধ্যে সম্পর্কটি মেনে নেওয়া সম্ভব নয়। তিনি ডাইরেক্ট বলতে পারছেন না। একদিকে তিনি রাকার সঙ্গে আলমের যে সম্পর্ক সেটা বন্ধুত্ব হিসেবে থাকুক বা দুটো পরিবারের মধ্যে যে সুসম্পর্ক থাকুক তিনি হয়তো মনে করছেন, কিন্তু সেটা অন্য পার্সপেক্টিভ থেকে দুজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ তারা হবেন বা একটা সম্পর্ক তৈরি হবে, এরকম বিষয়টাকে তিনি কোনো সাথে মেনে নিতে পারছেন না, সেটা সম্ভব নয়, তিনি কিন্তু বুঝিয়ে দিতে চাইছেন। তো যাই হোক, রাত্রিবেলা যখন আলম বিশ্রাম করতে যাবেন, তো সেই রুমের মধ্যে স্নেহা মাসিমা আসবেন, এই কথা ওই কথা বিভিন্ন কথা হলেও কিন্তু আলম বুঝতে পারছেন বোধহয় এই কথা বলার জন্য স্নেহা মাসিমা এখানে আসেননি, তিনি বোধহয় কিছু বলতে চান। তো আলটিমেটলি তার কাছ থেকে একটি চিঠি আলম পাবেন, যে চিঠি কিন্তু রাকার লেখা। রাকার সেই চিঠিতে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই সম্পর্ক তিনি আর রাখতে চান না, যেরকমভাবে সম্পর্ক প্রভাবিত হচ্ছিল। কিন্তু বন্ধুত্বের সম্পর্ক থাকতেই পারে, তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক আর থাকা সম্ভব নয়। তো আলম হোমলেস ফিল করেছিলেন কখন, যখন এই বাড়ি ছেড়ে তিনি চলে যান। কিন্তু পরবর্তীকালে যখন এই রকম ঘটনাগুলো ঘটতে থাকলো আর আলম স্নেহা মাসিমার কাছ থেকে রাকার চিঠি পেল, দ্বিতীয়বার তিনি কিন্তু নিজেকে হোমলেস ফিল করলেন আলম। তো শেষের দিকে দেখবে তোমরা গল্পটি বলা আছে, ইয়েট আই ডোন্ট নো হোয়াই উই হ্যাভ দিস কনস্ট্যান্ট ফিলিং অফ বিং হোমলেস। এখানে একটি লাইন আছে গল্পের মধ্যে। তো হোমলেস কিন্তু সকলেই, স্নেহা মাসিমা তার পরিবারও যেরকমভাবে হোমলেস, আলমও কিন্তু একই রকমভাবে হোমলেস। আর সময় ছিল ইট ওয়াজ midnight, সে রাত্রিবেলা কথা হচ্ছে আলম আর ওই স্নেহা মাসিমার মধ্যে, মানে রাকার মায়ের মধ্যে। রাকা কিন্তু নেই, আমি গল্পটি খুব ছোটো করে বলার চেষ্টা করেছি, রাকা কিন্তু নেই এখানে, রাকা কিন্তু বাইরে আছে। সে হয়তো কিছুদিন পরে আসবে, যখন হয়তো এই আলম এই বাড়ি থেকে চলে যাবে। রাকার সঙ্গে কিন্তু আলমের দেখা হলো না কোথাও, অনন্তশেখর স্নেহা মাসিমার সঙ্গে দেখা করেই তাকে ঠিক থাকতে হলো, চুপ থাকতে হলো। তো সময়টি ছিল ইট ওয়াজ midnight। বুঝতে পারছো কোন সময় কথা হচ্ছে? সেই সময় বুকের মধ্যে আলমের কোন সুর বাজছে। তো সুন্দর অনুভূতির কথা এখানে বলা হয়েছে, মেন্স কন্টিনিউটি লিভড ইন হিজ ব্লাড নট ইন হিজ অ্যাড্রেস। আলম নিজের বাড়িতেই কিন্তু আছে, কিন্তু সেই বাড়ি কিন্তু এখন নিজের নয়। ম্যানস কন্টিনিউটি লিভড ইন হিজ ব্লাড নট ইন হিজ অ্যাড্রেস। আলমের কী করা উচিত এখন? তোমাদের কি মনে হয়? অনেক কিছু আমাদের মনে হতে পারে, কিন্তু লেখক যেরকমভাবে গল্পটি শেষ করেছেন সেই জায়গাতে আমাদের আসতে হবে। তো তিনি আস্তে আস্তে হি নিউ হোয়াট হি ওয়ান্টেড টু ডু নাও, ম্যানস কন্টিনিউটি লিভড ইন হিজ ব্লাড নট ইন হিজ অ্যাড্রেস। আ লং টাইম অ্যাগো বিফোর লিভিং দিস হাউস বাবা হ্যাড গন আপ টু দ্য টেরেস অ্যান্ড অফার্ড নামাজ। তিনি অনেক দিন আগের কথা স্মরণ করলেন, যখন বাবা, আলমের বাবা যখন এই জায়গা থেকে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন, তিনি নামাজ পড়েছিলেন। সেই সময়ের কথা তার মনে হলো, সেই অনুভূতির কথা মনে হলো, বাবা কীরকমভাবে দুঃখজনকভাবে পরিস্থিতির মধ্য দিয়ে এই দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, তার খারাপ লাগাগুলো। তো আরও একবার আলম কিন্তু নিজেকে হোমলেস ফিল করলেন। এবং এখানে আমরা দেখব একদম শেষের লাইন, আনএন্ডিং কারো কারো মনে হতে পারে, কিন্তু গল্পটা এটাই এন্ডিং পয়েন্ট। সেখানে বলা হচ্ছে, আলম টুক দ্য সুইট কেস ইন হিজ হ্যান্ড অ্যান্ড সেইড ইউ টু আর নো লেস অনেস্ট রাকা। তিনি কিন্তু আস্তে আস্তে এই বাড়ি ত্যাগ করলেন। যখন ভোর রাত্রিতে প্রায় আমরা দেখছি রাস্তা দিয়ে কিছু মানুষ হয়তো যাতায়াত শুরু করেছে, সেখানে তাদের আওয়াজ, কিছু ভেহিকেলসের আওয়াজ, কিছু রিক্সা যাচ্ছে তার আওয়াজ আমরা পাচ্ছি। তো এরকম অবস্থাতে তিনি কি করছেন, এই বাড়ি ছেড়ে তিনি চলে যাচ্ছেন। আলম টুক দ্য সুটকেস ইন হিজ হ্যান্ড, আলম তার হাতের মধ্যে সেই সুটকেসটি উঠালেন, তিনি নিয়ে এসেছিলেন আর বললেন, আলম কি বলছেন, ইউ টু আর নো লেস অনেস্ট রাকা, তুমি কিন্তু কম অনেস্ট নয়, কারণ তুমি যে কথা স্বীকার করলে সেই
কথা স্বীকার করতে বুকে পাটা লাগে। তো গল্পটি যদি ভালো লাগে শেয়ার করবে, আর যারা নতুন তারা এরকম আরও ভিডিও পাবে। ধন্যবাদ।